কমিউনিজম, ক্যাপিটালিজম, সোশ্যালিজম, লিবারালিজম এই শব্দগুলো আমরা শুনি, কিন্তু সত্যি কি আমরা এই সব শব্দের অর্থ বুঝি? এই সমস্ত মতবাদ কিভাবে আমাদের সমাজ ব্যবস্থাকে প্রভাবিত করে তা কি আমরা জানি? এই সিরিজে আমরা এই সমস্ত মতবাদকে নিয়ে আলোচনা করব। আমরা আমাদের রোজকার জীবনে এই সমস্ত শব্দ শুনে থাকি, কিন্তু কি এই মতবাদ, এদের প্রজ অ্যান্ড কনস কি, এসব নিয়ে আলোচনা করব। আজ আলোচনা করব কমিউনিজম নিয়ে। হোয়াট ইজ কমিউনিজম অ্যান্ড হোয়াট ইজ ইটস আইডিওলজি। এক কথায় কমিউনিজম হলো ফ্রম ইচ অ্যাকর্ডিং টু হিজ এবিলিটি টু ইচ অ্যাকর্ডিং টু হিজ নিডস, অর্থাৎ এমন এক সমাজ ব্যবস্থা যেখানে প্রত্যেক ব্যক্তি তার সাধ্যমতো তার ক্ষমতা অনুযায়ী কাজ করবে, কিন্তু তার প্রয়োজন অনুযায়ী সে সমস্ত কিছু পাবে। এখন আপনার মনে প্রশ্ন জাগবে, এটা কীরকম হলো? আমি ফিট, হেলদি, আমি কঠোর পরিশ্রম করব, তার বিনিময়ে আমি যা পাবো আমার থেকে কম পরিশ্রম করেও অন্য আরেকজন সেই একই সুবিধা পাবে। এই স্ট্রাকচারটা কিভাবে কাজ করে সেটা একটু পরে বলছি, কিন্তু কমিউনিজম এমন এক সোসাইটির কথা বলে যেখানে কোনো পয়সা নেই, একটা মানিলেস সোসাইটি, যেখানে কোনো দেশ নেই, একটা স্টেটলেস সোসাইটি, একটা কাস্টলেস সোসাইটি, যেখানে কোনো উঁচু নিচু জাতপাত নেই, এমন একটা সোসাইটি যেখানে মিনস অফ প্রোডাকশন যেমন চাষবাস, ফ্যাক্টরি, শ্রমিক দ্বারা পরিচালিত হবে, অর্থাৎ সবার দ্বারা, মানে জনগণের দ্বারা। যখন আমরা কমিউনিজম শব্দটা শুনি তখন কার্ল মার্কস, রাশিয়া, চায়না এই সমস্ত কথা মনে হয়, কিন্তু কমিউনিজমের বেসিক ডেফিনেশন যদি দেখি তাহলে এটা হাজার হাজার বছর পুরনো। মানব সভ্যতার একেবারে প্রথম দিকের কথা, যখন মানুষ গোষ্ঠীবদ্ধ থাকতো। অনেক অ্যানথ্রোপোলজিস্ট মনে করেন এটাই ছিল মার্কসিজমের প্রিমিটিভ ফর্ম। মানুষ গোষ্ঠীবদ্ধ থাকতো, পশু শিকার করতো, সেখানে মানির কোনো কনসেপ্ট ছিল না, কোনো স্টেটের কনসেপ্ট ছিল না। একজন লিডার বা গোষ্ঠী প্রধান থাকলেও অ্যাজ সাচ কোনো কাস্ট নেই। দল বা গোষ্ঠী যা জোগাড় করতো প্রয়োজন অনুযায়ী সকলে তা পেত, কোনো ওনারশিপও নেই। এটা তো হলো প্রাচীন কনসেপ্ট। এখন আজকের দিনে যদি আসি, কার্ল মার্কসকে বলা হয় ফাউন্ডার অফ কমিউনিজম। কার্ল মার্কস একজন জার্মান ফিলোসফার ছিলেন, যিনি 1948-এ কমিউনিস্ট ম্যানিফেস্টো লেখেন। কি আছে এই কমিউনিস্ট ম্যানিফেস্টোতে এটা বোঝার আগে জানা দরকার কার্ল মার্কসের সময়কালটাকে। ইউরোপে ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন সদ্য হয়েছে, আর এতে বড় বড় মেশিন, বড় বড় ফ্যাক্টরি এলো। এখানে যে সমস্ত শ্রমিক কাজ করতো তাদের অবস্থা খুব একটা ভালো ছিল না। ফ্যাক্টরির মালিকেরা ছিল বিত্তবান, তারা ম্যাক্সিমাম প্রফিট করার জন্য লেবারদেরকে এক্সপ্লয়েট করতো। তারা যা মুনাফা হতো তারা ম্যাক্সিমামটায় ফ্যাক্টরি ওনাররা ওন করত। মার্কসের মত অনুযায়ী এখানে দুটো ক্লাস ছিল, এক বুর্জোয়া যারা ফ্যাক্টরি ওনার, যারা ম্যাক্সিমাম প্রফিট করত, আর দুই লেবার বা ওয়ার্কিং ক্লাস যারা এক্সপ্লয়েট হতো। মার্কসের সলিউশনে এমন একটা সোসাইটি ইমাজিন করেন যেখানে এই ক্লাস ডিফারেন্স থাকবে না। তিনি একটা আইডিয়াল সোসাইটি ইমাজিন করেন। তিনি তার কমিউনিস্ট ম্যানিফেস্টোতে বলেন এই ওয়ার্কার্সরা একসাথে হলে ওন করতে পারে সমস্ত ফ্যাক্টরি, ওভারথ্রো করতে পারে এক্সিস্টিং মোনার্কি বা গভর্নমেন্ট, এস্টাবলিশ করতে পারে ক্লাসলেস সোসাইটি, যেখানে কোনো ভেদাভেদ থাকবে না, যেখানে ফ্রি অফ এডুকেশন হবে, ফ্রি হেলথ সার্ভিস প্রোভাইড করা হবে, ইনহেরিটেড ওয়েলথ অ্যালাউড হবে না, অর্থাৎ কোনো বিত্তবানের পরিবার বংশানুক্রমিকভাবে বিত্তবান হবে না, কোনো প্রাইভেট ওনারশিপের কনসেপ্ট থাকবে না, অর্থাৎ কোনো জমি বা ফ্যাক্টরি কারো অধীনে থাকবে না। ইভেন ডিস্ট্রিবিউশন অফ ওয়েলথ হবে, বড় লোক গরিব সবার কাছে সেম ওয়েলথ থাকবে, সকলে সব কিছুর মালিক হবে। এগুলো সব আইডিয়ালিস্টিক, থিওরিটিক্যাল। এর প্র্যাকটিক্যাল এক্সাম্পল কোথায়? মার্কস একজন ফিলোসফার ছিলেন। এর প্র্যাকটিক্যাল ইমপ্লিমেন্টেশন প্রথম দেখা যায় 1917-তে রাশিয়ান রিভলিউশনের পরে, যেখানে ওয়ার্কার ক্লাসের রেভলিউশন হয় এবং লেনিন এর ইমপ্লিমেন্টেশন করেন। অনেক বড় বড় পদক্ষেপ নেওয়া হলো, যেমন ওয়ার্কিং আওয়ার্স 8 ঘন্টা প্রতিদিন, সপ্তাহে 5 দিন কাজ করা, মেয়েদের এডুকেশন, চাষের জন্য জমির ল্যান্ড ওনারদের কাছ থেকে নিয়ে চাষিদের মধ্যে রিডিস্ট্রিবিউট করা, ফ্যাক্টরিগুলোকে ন্যাশনালাইজ করা। কিন্তু কমিউনিস্ট ম্যানিফেস্টোতে অ্যাকচুয়ালি বলা ছিল সবাই ওন করবে, কিন্তু এখানে স্টেট ওন করছিল সমস্ত কিছু। অর্থাৎ লেনিন যেটা ইমপ্লিমেন্ট করেছিলেন সেটা মার্কস থেকে কিছুটা ডিফারেন্স ছিল। কিন্তু একটু ভেবে দেখুন, এই যে স্টেপগুলো নেওয়া হচ্ছিল, এত বড় দেশ, সোভিয়েত ইউনিয়নের মতো এত বড় দেশ, সেখানে অন্য মতো থাকতে পারে, কিন্তু এই ক্রিটিসিজম সহ্য করার কোনো ক্ষমতা ছিল না। আর তাই সমস্ত পলিটিক্যাল পার্টিকে ব্যান করা হয় এবং ওয়ান পার্টি রুল এস্টাবলিশ করা হয়।
এবং যারা এই মতের বিরোধিতা করত তাদের আওয়াজকে স্তব্ধ করা হতো। সাধারণত বেশিরভাগ কমিউনিস্ট এই মার্কসিস্ট লেনিনিস্টকেই বিশ্বাস করেন, যদিও অনেকে ডিসএগ্রিও করেন। তেমনি একজন হলেন রোজা লুক্সেমবার্গ, একজন পলিশ ফিলোসফার, যিনি এই লেনিনিজমের বিরোধিতা করতেন। তিনি ফ্রিডম অফ স্পিচের কথা বলতেন। যাই হোক, 1924-এর পর লেনিনের মৃত্যুর পর এলেন স্তালিন। তিনি নিজের আইডিয়া ইমপ্লিমেন্ট করেন। তিনি ফ্যাক্টরি আউটপুট বাড়ানোর দিকে নজর দেন এবং এতে ওয়ার্কারদের সিচুয়েশন আগের অবস্থাতেই ফিরে যায়। ডিফারেন্স শুধু এটুকুই ছিল যে ইন্ডিভিজুয়াল ওনার প্রফিট করতো আগে, আর এখানে স্টেট প্রফিট করত। এতে মার্কসিজম থেকে আরও দূরে চলে যায় রাশিয়া। এর রেজাল্ট হলো অনেক লোকে দুর্ভিক্ষে মারা যায়, অনেক এক্সপ্লয়টেশন বাড়তে থাকে। অনেকে তাই স্তালিনের আইডিওলজিকে স্টেট ক্যাপিটালিজম বলেন। এরপর আসে মাও, যার আইডিওলজি আরও এক্সট্রিম, আরও ভায়োলেন্ট। একটা ফেমাস উক্তি হলো অল পলিটিক্যাল পাওয়ার কামস ফ্রম দ্য ব্যারেল অফ দ্য গান। বন্দুকের নলই ক্ষমতার উৎস। তার আইডিওলজিকে মাওইস্ট বলে। আর ইন্ডিয়াতে নকশাল বা এক্সট্রিমিস্ট গ্রুপ এই আইডিওলজিতেই বিশ্বাস করে, আর তারা তাই ভায়োলেন্সে বিশ্বাস করে। পৃথিবীর বহু দেশে কমিউনিস্ট ইমপ্লিমেন্টেশন করার চেষ্টা করা হয় বিভিন্ন নেতার দ্বারা বিভিন্ন আইডিওলজি নিয়ে। কিন্তু একটা জিনিস, বেশিরভাগ দেশে ওয়ান পার্টি থেকে ডিক্টেটরশিপ চালু হয়, আর এর জন্য প্রচুর মানুষ জীবন দিয়েছেন। একদিকে রেভলিউশনের জন্য, অন্যদিকে হিটলার, মুসোলিনি এরা কমিউনিস্ট সাসপেক্ট করে বহু মানুষকে মেরেছে। কমিউনিস্টের ফেলিওরের দিকটায় আমরা পরে কথা বলবো, আগে দেখে নিই এর সাকসেস নিয়ে, যেটা এখন অনেক দেশ ইমপ্লিমেন্ট করেছে। প্রথমে আসে ক্লাসলেস সোসাইটি, যেখানে মানুষে মানুষে ভেদাভেদ থাকবে না, কোনো রেসিজম থাকবে না, কোনো উঁচু নিচু থাকবে না। যদিও অনেকে এটাকে এক্সট্রিম পর্যায়ে নিয়ে গেছেন এবং সিমিলার বিলিফ সিস্টেম, সিমিলার আর্কিটেক্ট ইম্পোজ করেছে, যার মধ্যে কোনো ক্রিয়েটিভিটি নেই। এরপর আসে ইনহেরিটেন্স না থাকা। আমরা এখন নেপোটিজমের কথা বলি। অ্যাকচুয়ালি মার্কস এটাই বলেছিলেন। এবং ইউরোপের অনেক দেশেই ইনহেরিটেন্স ট্যাক্স আছে, অর্থাৎ জন্মসূত্রে পাওয়া ওয়েলথের উপর ট্যাক্স দিতে হবে। 3 নম্বর হলো ওয়ার্কার্স রাইট। এখানে ওয়ার্কার্সদের ল আছে, যা ওয়ার্কার্সদের এক্সপ্লয়েটের হাত থেকে রক্ষা করে। মিনিমাম ওয়েজের সিস্টেম আছে, অর্থাৎ ন্যূনতম মজুরি যা দরকার জীবন চালানোর জন্য, সেটা সিকিওর করা হয়। এর জন্যই প্রায় সমস্ত দেশেই, সমস্ত ডেমোক্রেটিক দেশেই লেবার ইউনিয়ন দেখা যায়। ফ্রি অফ এডুকেশন, ফ্রি অফ হেলথ সার্ভিসেসের মতো অনেক আইডিয়া অনেক দেশে ইমপ্লিমেন্ট করা হয়েছে। এবার আসা যাক এর ফেলিওরের কী কী কারণ। আমার মতে এর ফেলিওরের কারণ এর বেসিক প্রিন্সিপালেই আছে। প্রত্যেকে নিজের এবিলিটি অনুযায়ী কাজ করবে, কিন্তু নিড অনুযায়ী পাবে। অর্থাৎ যে বেশি কাজ করবে সে যা পাবে, তার থেকে কম যে কাজ করবে সেও একই পাবে। অর্থাৎ ইনসেন্টিভ নেই। এর ফলে কোনো কম্পিটিশন এক্সিস্ট করবে না, অর্থাৎ কোনো ইনোভেশন থাকবে না, কোনো ডেভেলপমেন্ট থাকবে না। এটা তো হলো ফিলোসফি। এবার আসা যাক প্র্যাকটিক্যাল কিছু কারণে। মার্কসিজম বলে ক্লাসলেস সোসাইটির কথা, আর এই ক্লাসলেস সোসাইটি মানে ক্লাস হায়ারার্কির একদম নিচে থাকবে সবাই, অর্থাৎ উপরে একটা পাওয়ার ভ্যাকুয়াম তৈরি হবে। আর তাই কোনো দেশে যা লিডার যেটা বলবে সেটাই সবাইকে মেনে চলতে হবে, আর এর থেকেই জন্ম নেয় ডিক্টেটরশিপ। এর থেকে ওয়ান পার্টি রুল চালু হয়, আর এর থেকে সমস্ত কিছু ওন করবে স্টেট, আর বিরোধীদের কোনো ফ্রিডম থাকবে না। যখন পার্টিকুলার কোনো পার্টি সমস্ত কিছু ওন করবে, যখন ডিস্ট্রিবিউশন সিস্টেম কোনো দল বা কোনো লোক ঠিক করবে, তখনই আসবে করাপশান। কারণ কোনো কিছু পেতে গেলে পার্টি বা লিডারের অনুমোদন লাগবে। অ্যাকচুয়ালি কমিউনিজমের ইমপ্লিমেন্ট করার চেষ্টা হয়েছে তখনই কমিউনিজম থেকে সে জিনিসটা অনেকটা দূরে সরে গেছে। কিন্তু সাকসেসফুল ইমপ্লিমেন্টেশনের কোনো কি এক্সাম্পল নেই? আছে, কিন্তু ছোট স্কেলে, কোনো কমিউনিটির মধ্যে। যেমন ভিডিওর একদম শুরুতে বলেছিলাম আদি মানুষের দল, বা রিসেন্টলি ওশো আশ্রম, যেটা রজনীশপুরম বলা হতো, সেখানেও মানির কোনো কনসেপ্ট ছিল, কিন্তু সেটাকেও ঠিক ইমপ্লিমেন্টেশন বলা যায় না, কারণ সেটাও ফেল করেছিল। আর একটা এক্সাম্পল বলা যেতে পারে, সেটা হলো ভারতের পন্ডিচেরিতে অরোভিলে, যেখানে সবার কাজ অ্যাসাইন করা আছে, কোনো কাস্ট নেই বা কোনো ওনারশিপ নেই। যাই হোক, আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। পরের ভিডিওগুলিতে ক্যাপিটালিজম ও সোশ্যালিজম নিয়ে কথা বলবো। ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন, লাইক করবেন, আর আপনার মতামত কমেন্ট সেকশনে জানাবেন। ধন্যবাদ।